আসসালামু আলাইকুম। আজকের ভিডিও বেনজিন ডায়াজোনিয়াম সল্ট হতে বেনজিন প্রস্তুতি। এটি খুবই চমৎকার একটি বিক্রিয়া। এই বিক্রিয়ায় বেনজিন ডায়াজো গ্রুপ কিভাবে অপসারিত হয়, এখানে ব্যবহৃত হয় যে হাইপোফসফরাস অ্যাসিড, তার ফাংশনটা কি এবং পানির ফাংশন কি, এইগুলো হচ্ছে আমরা এই বিক্রিয়ায় আলোচনা করব। এবং হচ্ছে আমরা জানি যে ডায়াজো গ্রুপ একটি গুড লিভিং গ্রুপ, সেটিও হচ্ছে আমরা আলোচনা করব। তো চলুন দেখা যাক বিক্রিয়াটি আমরা লিখে দেখি। হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম সল্ট, এটা হচ্ছে বেনজিন, এর উপর আছে অ্যাজো গ্রুপ বা ডায়াজো গ্রুপ N2Cl, এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এর সাথে নিব আমরা হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড। ইটস এ গুড রিডিউসিং এজেন্ট, এখানে সে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। এবং পানির উপস্থিতিতে এই বিক্রিয়ায় বেনজিন তৈরি হয়, সাথে হচ্ছে নাইট্রোজেন গ্যাস তৈরি হয়। হাইপোফসফরাস অ্যাসিড থেকে ফসফরাস অ্যাসিড তৈরি হয়, প্লাস হচ্ছে এবং সর্বশেষ হচ্ছে HCl তৈরি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। এই হচ্ছে আমাদের বেনজিন ডায়াজোনিয়াম সল্ট হতে বেনজিন প্রস্তুতির বিক্রিয়া। বিক্রিয়াটি কিন্তু খুব চমৎকার একটি বিক্রিয়া এবং যে আমরা দেখতে পাচ্ছি যে কি প্রোডাক্ট তৈরি হয়েছে, নাইট্রোজেন তৈরি হয়েছে, ফসফরাস অ্যাসিড তৈরি হয়েছে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়েছে। এখন আমরা দেখব যে আসলে এই ডায়াজো বিক্রিয়াটা আসলে কিভাবে ঘটে, সেটি ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব। প্রথমত আমরা যাই যে ডায়াজোনিয়াম সল্টের ডায়াজো গ্রুপটা যে বা ডায়াজো বা অ্যাজো গ্রুপটি যে রয়েছে, এটাকে আমরা বলছি যে এটি যে গুড লিভিং গ্রুপ। এর কিন্তু হচ্ছে যে একটি চার্জ রয়েছে, একটি সল্ট Cl- এবং N2+। এই যে সল্টটি বা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম সল্ট হতে এই যে অ্যাজো বা ডায়াজো গ্রুপটি সহজেই রিপ্লেস হয়ে যায়, কারণ ইটস এ গুড লিভিং গ্রুপ। এর কারণ হচ্ছে আমরা জানি নাইট্রোজেন কিন্তু হাইলি ইলেকট্রোনেগেটিভ একটি মৌল এবং সে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার উপর কিন্তু একটি পজিটিভ চার্জ রয়েছে। অর্থাৎ সেই পজিটিভ চার্জ অবস্থায় কিন্তু কিছুতেই থাকতে চাইবে না, সে কিন্তু হচ্ছে ইলেকট্রন নিয়ে ওখান থেকে ছুটে যাবে। ছুটে গিয়ে সে কী গঠন করবে, হচ্ছে নাইট্রোজেন গ্যাস তৈরি করবে। নাইট্রোজেন গ্যাস তৈরি করবে এবং আমরা জানি যে নাইট্রোজেন গ্যাস হচ্ছে খুবই প্রায় নিষ্ক্রিয় একটি গ্যাস, যার বন্ধন শক্তি কিন্তু 914 কিলোজুল পার মোল। এটা হাইলি স্ট্রং একটি হচ্ছে ট্রিপল বন্ডের মাধ্যমে কিন্তু নাইট্রোজেন গ্যাস তৈরি হয় এবং তারা খুবই স্থিতিশীল এই অবস্থায় থাকতে চায়। অতএব সে কী করবে, সে হচ্ছে পজিটিভ না থেকে ডায়াজোনিয়াম সল্ট থেকে একটি ইলেকট্রন, যে বন্ধন ইলেকট্রন রয়েছে, সেই বন্ধন ইলেকট্রন গ্রহণ করে কিন্তু সে বেনজিন থেকে বের হয়ে আসবে। বেনজিন থেকে বের হয়ে এসে সে নাইট্রোজেন গ্যাস গঠন করবে। এই অবস্থায় সে হাইলি কমফোর্টেবল এবং স্টেবল ফিল করে, যার কারণে সে বেনজিন ডায়াজোনিয়ামের যে হচ্ছে ডায়াজো গ্রুপ বা অ্যাজো গ্রুপ রয়েছে, সেটা কিন্তু ভেঙে গিয়ে নাইট্রোজেন গ্যাসে পরিণত হবে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে গুড লিভিং গ্রুপ। এটা কিন্তু খুবই শক্তিশালী একটা লিভিং গ্রুপ, সহজেই কিন্তু সে বেনজিন ছেড়ে চলে আসে। এই হচ্ছে ব্যাপার। আর এটা এই যে অ্যাজো গ্রুপটা যে ছেড়ে চলে আসে, এটা একটা উদাহরণের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো যে একজন মানুষ যদি হচ্ছে 10,000 ফুট উচ্চতার উপরে যদি কোনো পাহাড়ে ওঠে, তাহলে কিন্তু তার উপরে কিন্তু সে খুবই আনস্টেবল, সে আনকমফোর্টেবল এবং হচ্ছে যে খুব ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে। সে তখন কি করবে, ওখান থেকে যতক্ষণ পর্যন্ত মাটিতে না আসবে তখন তার মনের মধ্যে যে এই যে ভয়, আনস্টেবিলিটি, অস্থিরতা, এগুলো কিন্তু সে থাকবেই। তখন কি করবে, সে হচ্ছে যে সে কিন্তু হচ্ছে যখন মাটিতে চলে আসবে তখন কিন্তু তার বা ভূমিতে চলে আসবে, তখন কিন্তু তার স্টেবিলিটি মানে মনে সাহস, শক্তি, সব কিছু তার ফিরে আসবে, একটা স্টেবল সিচুয়েশন সে ফিল করবে। এখানে হচ্ছে এই যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটি কিন্তু হচ্ছে যে একটি পাহাড় এবং হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে একটি আমরা ভূমির মতো কাজ করে।
আমরা বললাম ভূমি, এবং এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে পাহাড়। সেই পাহাড়ের উপরে নাইট্রো গ্রুপটা রয়েছে। বোঝার সুবিধার্থে আমরা ভূমি এবং পাহাড় ব্যবহার করেছি, যাতে আমরা সহজেই মনে রাখতে পারি যে কেন সে হচ্ছে নাইট্রোজেন অ্যাজো গ্রুপটা বা ডায়াজো গ্রুপটা হচ্ছে গুড লিভিং গ্রুপ। এটা আমরা কিন্তু বুঝতে পারি তার নাইট্রোজেনের ট্রিপল বন্ডিংয়ের যে হাইলি স্টেবল সিচুয়েশন, সেটা থেকে আমরা কিন্তু এটা ব্যাখ্যা করতে পারি। এই হচ্ছে বিষয়। এখানে কিন্তু সে হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম একটি অ্যারাইল কার্বোক্যাটায়ন তৈরি হয় যখন ইলেকট্রনটি নাইট্রোজেন এবং কার্বনের মধ্যে শেয়ারকৃত যে ইলেকট্রন, সেটা যখন নাইট্রোজেন টেনে নিয়ে যায়, তখন কিন্তু বেনজিন রিংটা কিন্তু হচ্ছে অ্যারাইল কার্বোক্যাটায়ন তৈরি করে। অ্যারাইল কার্বোক্যাটায়ন এটা কিন্তু হচ্ছে অ্যারাইল কার্বোক্যাটায়নটা তখন কি করবে, একটি হাইড্রাইট আয়নের সাথে যুক্ত হয়ে সে আবার বেনজিন গঠন করবে। হাইড্রাইট আয়নটা কোথা থেকে আসবে? আমরা জানি যে আমরা ফসফরিক অ্যাসিড যেটা হাইপোফসফরাস অ্যাসিড ব্যবহার করেছি, সেখান থেকে কিন্তু একটি হাইড্রাইট আয়ন চলে আসবে, এসে এই যে বেনজিন কার্বোক্যাটায়ন বা অ্যারাইল কার্বোক্যাটায়নের সাথে যুক্ত হয়ে কিন্তু সে বেনজিন গঠন করে ফেলবে। এবং এই অবস্থায় বেনজিন কিন্তু খুবই স্টেবল, এবং হচ্ছে যে এই যে ইলেকট্রনটা নিয়ে গেল, যে কার্বন এবং নাইট্রোজেনের মধ্যবর্তী শেয়ারকৃত ইলেকট্রনটা কিন্তু সে নিয়ে গিয়ে সে বের হয়ে নাইট্রোজেন গ্যাসে পরিণত হলো, এবং বেনজিনকে কিন্তু কার্বোক্যাটায়নে পরিণত করলো। এরপরে হচ্ছে এই যে বেনজিন কার্বোক্যাটায়ন বা অ্যারাইল কার্বোক্যাটায়ন, এই কার্বোক্যাটায়ন কিন্তু একটি হাইড্রাইট আয়নের সাথে যুক্ত হয়ে কিন্তু হচ্ছে বেনজিনে পরিণত হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে বেনজিন তৈরি হয়েছে। ঠিক এই মানে প্রক্রিয়ার মাধ্যমে বেনজিন আসলে তৈরি হয়। এটা আমরা দেখানোর চেষ্টা করলাম যে একটি কার্বোক্যাটায়ন তৈরি হবে এবং একটি হাইড্রাইট আয়ন তখন চলে আসবে। আমরা এখানে বলে রাখি যে আমরা হাইপোফসফরাস অ্যাসিডটি মূলত হচ্ছে এই হাইড্রাইট আয়ন সাপ্লাই দেওয়ার জন্য আমরা এটাকে ব্যবহার করি। যে হাইড্রাইট আয়নটাকে বা হাইড্রাইট আয়নটাকে সাপ্লাই দেওয়ার জন্য আমরা ফসফরাস অ্যাসিডটি ব্যবহার করি। এটাই হচ্ছে এর মূল এবং একমাত্র প্রধান কাজ, যার কারণে বেনজিন যেন হচ্ছে ধনাত্মক চার্জ হিসেবে না থেকে হচ্ছে প্লাস চার্জে নিরপেক্ষ বেনজিনে পরিণত হতে পারে। ঠিক এই কারণেই কিন্তু আমরা এখানে এই বিক্রিয়ায় হাইপোফসফরাস অ্যাসিডটি ব্যবহার করি। হাইপোফসফরাস অ্যাসিডের যে ব্যবহারের উদ্দেশ্য এবং তার ফাংশন, সেটি একটি হচ্ছে এখানে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। সেটি আমরা দেখাবো যে কিভাবে সে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করলো, এবং সে কিন্তু নিজে জারিত হয় এবং বেনজিন এই ডায়াজোনিয়াম সল্টকে হচ্ছে বিজারিত করে। হচ্ছে যে আমরা যে হাইড্রাইট আয়নটা পেলাম, সেটা হচ্ছে সেটি কিন্তু হাইড্রাইট আয়নটা পেলাম, এটা কিন্তু আমরা দেখেছি যে হাইপোফসফরাস অ্যাসিড থেকে চলে এসেছে। এটা কিভাবে আসে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। চলুন দেখা যাক। হচ্ছে এই হাইড্রাইট আয়নটা আসলে যে ফসফরাস, এটা মূলত হচ্ছে যে কোথা থেকে আসে এই হাইড্রোজেনটা কোথা থেকে আসে, সেইটির প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যে হাইড্রাইট আয়নটা আসলে হাইপোফসফরাস থেকে কোথা থেকে আসে, সেটি কিন্তু জানার একটি বিষয়। এখানে হচ্ছে তা হাইড্রোজেন একটা ওয়াইস গ্রুপ রয়েছে, দুইটা হাইড্রোজেন রয়েছে এবং একটি অক্সিজেন রয়েছে ডাবল বন্ডের মাধ্যমে। এখানে একটা হাইপোফসফরাস অ্যাসিড, এই হাইপোফসফরাস অ্যাসিডের আমরা জানি যে ফসফরাসের পাউলিং স্কেল মতে ফসফরাসের তড়িৎচেন্দকতা হচ্ছে 2.19 এবং হচ্ছে হাইড্রোজেনের তড়িৎচেন্দকতা কিন্তু হচ্ছে 2.2। তার মানে দেখা গেল এই যৌগে বিদ্যমান যে হাইড্রোজেন রয়েছে, তার কিন্তু তড়িৎচেন্দকতা ফসফরাস অপেক্ষা বেশি, যার কারণে কিন্তু ইলেকট্রন ফসফরাস থেকে বা পিএইচ বন্ডিং শেয়ারকৃত যে ইলেকট্রন রয়েছে, সেটা কিন্তু হাইড্রোজেন গ্রহণ করে বা নিজের দিকে টেনে নিয়ে কিন্তু ওখান থেকে বার হয়ে হাইড্রাইট আয়ন হিসেবে চলে যাবে। কার কাছে? বেনজিন কার্বোক্যাটায়নের কাছে চলে যাবে, এবং হচ্ছে ফসফরাসের বাকি যে অংশটি রয়েছে, সেটা কিন্তু একটি পজিটিভ চার্জে পরিণত হবে। এইটাই কিন্তু হচ্ছে হাইড্রাইট আয়নের সোর্স। এবং মূলত এই রাসায়নিক বিক্রিয়ায় আমরা হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিডটা আমরা এই
হাইপোফসফরাস অ্যাসিডটা কিন্তু এই হাইড্রেট আয়ন সাপ্লাই দেওয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি, এবং এটাই হচ্ছে এর একমাত্র লক্ষ্য উদ্দেশ্য এবং ফাংশন, যে এইভাবে সে কিন্তু হাইড্রেট আয়নটা সাপ্লাই দিয়ে থাকে। এই যেহেতু এটা এই হাইড্রেট আয়নটা হচ্ছে বেনজিন কার্বোকাটারের সাথে যুক্ত হয়ে একটি বেনজিন রিং তৈরি করবে, এবং হচ্ছে যে সেটা রিয়াকশনটা আমরা একটু দেখার চেষ্টা করি। এইচ মাইনাস হচ্ছে হাইড্রেট আয়ন এভাবে বেনজিন হয়ে গেল, এই বেনজিন হয়ে গেল। মূলত এই বেনজিন তৈরিতে যে হাইড্রেট আয়নের প্রয়োজন এখানে, সেইটা সাপ্লাই দেওয়ার জন্য আমরা হাইপোফসফরাস অ্যাসিড ব্যবহার করে থাকি। এছাড়া রয়েছে পানির একটি ফাংশন, আমরা সেটাও দেখব। এই হচ্ছে যে হাইপোফসফরাস অ্যাসিডের হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ফাংশন, সেটি হচ্ছে হাইড্রেট আয়ন সাপ্লাই দেওয়া। হাইড্রেট আয়ন সাপ্লাইয়ের মাধ্যমে কিন্তু সে একটি রিডিউসিং এজেন্টের বা হচ্ছে একটি বিজারক পদার্থ হিসেবে আচরণ করলো, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে ফসফরাস যে ক্যাটায়ন তৈরি হয়, সেই ক্যাটায়নটা কিন্তু হচ্ছে একটি ওএইচ আয়নের সাথে যুক্ত হয়ে ওএইচ আয়নের সাথে যুক্ত হয়ে কিন্তু আবার ফসফরাস অ্যাসিড, নর্মাল ফসফরাস অ্যাসিড তৈরি হয়। এখন আমরা দেখব যে এই ওএইচ আয়নটা আসলে কোথা থেকে আসে, সেটি কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে এটা কোথা থেকে আসলো, সেটি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে দেখা যাক যে ওয়েসটা আসলে কোথা থেকে আসছে। এটা আসে মূলত হচ্ছে পানি থেকে। পানি হচ্ছে স্লাইটলি পোলারাইজড। এটা আমরা জানি যে পানি ভেঙে এইচ প্লাস এবং ওএইচ মাইনাস তৈরি হয়। সেই ওএইচ মাইনাস কিন্তু এখানে এই যে ফসফরাস ক্যাটায়নের সাথে যুক্ত হয়ে ফসফরাস অ্যাসিড তৈরি করে, ফসফরাস অ্যাসিড তৈরি করে ফেলে। এই যে ফসফরাস অ্যাসিড হচ্ছে যে ফসফরাস অ্যাসিড তৈরি করা হয়ে গেল, পানি বিয়োজিত হয়ে হচ্ছে এইচ প্লাস এবং ওএইচ মাইনাস তৈরি করে। এই এইচ প্লাসটা কিন্তু আবার ডাইজোনিয়াম সল্টের, ডাইজোনিয়াম ক্লোরাইডের কিন্তু যে ক্লোরিন রয়েছে, প্লাস ক্লোরিন রয়েছে, তার সাথে যুক্ত হয় কিন্তু HCl তৈরি করে। আমরা তাহলে একে একে 3-4টি প্রোডাক্টের যে যে সোর্স কোথা থেকে তারা তৈরি হয় সেটা কিন্তু আমরা ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এবার হচ্ছে যে যে হাইপোফসফরাস অ্যাসিড এখানে প্রোটন দান, হাইড্রেট আয়ন দান করে যে নিজে জারিত হলো, সেই বিষয়টি আমরা একটু পরিষ্কার করার চেষ্টা করব, যে সে আসলে কিভাবে জারিত হলো এবং কিভাবে বিজারিত হলো। হাইড্রেট আয়ন দান করে সে বিজারিত হয়ে গেল, এবং আমরা দেখতে পাচ্ছি যে H+ এবং Cl- যুক্ত HCl তৈরি হয়ে গেছে। এই H+ এসেছে পানি থেকে, এবং Cl- এসেছে বেনজিন ডাইজোনিয়াম সল্ট থেকে। তারা যুক্ত হয়ে হাইড্রোক্লোরাইড অ্যাসিড তৈরি করেছে। আমরা এবার হচ্ছে আমরা দেখব যে আসলে এই যে হাইপোফসফরাস অ্যাসিড কীভাবে জারিত হয়, সেটি হচ্ছে দেখার বিষয়। এবং নাইট্রোজেন যে তৈরি হয়েছে সেটির সোর্স কিন্তু আমরা জানি যে নাইট্রোজেন খুবই গুড লিভিং গ্রুপ হওয়ার কারণে কিন্তু সে বেনজিন রিং থেকে হচ্ছে তার একটি স্টেবল ফর্ম রয়েছে নাইট্রোজেন গ্যাস, এবং এই অবস্থায় কিন্তু সে সবথেকে বেশি স্থিতিশীল এবং সবথেকে বেশি হচ্ছে স্টেবল। আমরা এটাও সব, তাহলে এখানে 4টি যে প্রোডাক্ট রয়েছে, সেই 4টি প্রোডাক্ট কোথা থেকে কীভাবে আসলো, কেন কীভাবে হলো, সেটা কিন্তু আমরা সোর্স কিন্তু আমরা হাতে কলমে দেখিয়েছি। এবার হচ্ছে যে আমরা একটা জিনিস ব্যাখ্যা করার চেষ্টা করব, সেটা হলো যে বেনজিনের সাথে ফসফরাস অ্যাসিড, হাইপোফসফরাস অ্যাসিড আমরা যে ব্যবহার করেছি, সে কিন্তু এখানে জারিত হয়েছে। এটা খুবই সহজ একটি বিষয়, শুধু জারণ মান বের করলেই আমরা বুঝতে পারবো যে এই ফসফরাসের জারণ মান এবং হাইপোফসফরাস অ্যাসিডের ফসফরাসের জারণ মান বের করলে আমরা দেখতে পাবো যে হাইপোফসফরাস অ্যাসিডের জারণ মান, ফসফরাসের জারণ মান হচ্ছে +1, এবং হচ্ছে ফসফরাসের জারণ মান হচ্ছে +3, অর্থাৎ +1 থেকে +3 হয়েছে, তার জারণ মান বৃদ্ধি পেয়েছে। তার মানে সে ইলেকট্রন ছেড়ে দিয়েছে। ইলেকট্রন ছেড়ে দিলে হচ্ছে সে কি হবে, সে হচ্ছে যে জারিত হবে, অর্থাৎ তার চার্জ বৃদ্ধি পেয়েছে, মানে হচ্ছে সে জারিত হয়েছে। এবং জারিত হওয়ার ফলে সে কিন্তু হচ্ছে H3PO3 একটি ওএইচ পজিটিভ আয়ন তৈরি করেছে, এবং একটি ওএইচ আয়নকে যুক্ত করে, সে যুক্ত করে কিন্তু হচ্ছে ফসফরাস অ্যাসিডে পরিণত হয়েছে। এইভাবে কিন্তু হচ্ছে যে ফসফরাস অ্যাসিডটা জারিত হয় এবং অন্যকে বিজারিত করে, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে বিজারিত করে।
সো ফসফরাস অ্যাসিড, হাইপোফসফরাস অ্যাসিড একটি শক্তিশালী একটি রিডিউসিং এজেন্ট হিসেবে এখানে কাজ করেছে, এবং তার ফাংশন প্রক্রিয়া দুইটা কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। এবার দেখব যে আসলে তার মধ্যে যে ফসফরাস যে জারণ মানের পরিবর্তন সেটা ক্যালকুলেশন করলে কিন্তু পাওয়া যাবে। এই ফসফরাস অ্যাসিডের যেমন হচ্ছে হাইড্রোজেনের জারণ মান আমরা জানি +1, তাহলে 3টা হাইড্রোজেন যুক্ত আছে, 3 গুণ 1 প্লাস হচ্ছে ফসফরাসের জানি না x প্লাস হচ্ছে -2 ইন্টু 2 = 0। তার মানে দেখতে পাচ্ছি যে এখানে ক্যালকুলেশন করলে আসবে হাইপোফসফরাস অ্যাসিডের জারণ মান আসবে হচ্ছে +1 এবং ফসফরাস অ্যাসিডের জারণ মান হবে হচ্ছে +3। সেটি আমরা দেখানোর চেষ্টা করি। ফসফরাস অ্যাসিডে যার মানে এখানে 3 গুণন হচ্ছে 3টা হাইড্রোজেন যুক্ত আছে, এখানে 3 গুণন 1 প্লাস হচ্ছে x ফসফরাসের যার মান আমরা বের করব হচ্ছে 2 গুণন 2 বা হচ্ছে 3 + x - 4 সমান হচ্ছে 0। তাহলে এখানে x সমান আসে +1। তার মানে দেখতে পাচ্ছি যে হাইপোফসফরাস অ্যাসিডে ফসফরাসের যার মান হচ্ছে +1। আবার অন্যদিকে আছে ফসফরাস অ্যাসিডে H3PO3 সেখানে হচ্ছে যে 3 গুণন 1 প্লাস হচ্ছে x মাইনাস হচ্ছে 2 গুণন 3 = 0, বা হচ্ছে যে x 3 প্লাস x মাইনাস 6 = 0, বা 3 বা x মাইনাস 3 = 0, বা x সমান হচ্ছে 3 + 3। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সে যখন কম্পাউন্ড হয়ে গেছে সে ফসফরাস অ্যাসিডে, সেখানে কিন্তু তার জারণ মান হচ্ছে +3, এবং হচ্ছে ফসফরাস অ্যাসিড হাইপোফসফরাস অ্যাসিডের জারণ মান হচ্ছে +1। অর্থাৎ জারণ মান হচ্ছে কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে। জারণ মান বৃদ্ধি পেলে আমরা জানি সে হচ্ছে যে সে জারিত হয়েছে এবং অন্যকে বিজারিত করেছে। রিডিউসিং এজেন্ট অন্যকে বিজারিত করে এবং নিজে জারিত হয় হচ্ছে, তাহলে +1 থেকে +3 গেছে, অতএব সে হচ্ছে জারিত হয়েছে এবং হচ্ছে বেনজিনকে জারণ করেছে। এখানে বেনজিনের জারিত করার ফলে ফসফরাস অ্যাসিড তৈরি হয়ে যায়। এখন কিন্তু হচ্ছে যে এই যে একটা জিনিস আমরা খেয়াল করি যে এখানে ফসফরাস অ্যাসিডে 3টা হাইড্রোজেন, এবং হচ্ছে যে হাইপোফসফরাস অ্যাসিডের কিন্তু 3টা হাইড্রোজেন, কিন্তু এই 3টা হাইড্রোজেনের কিন্তু হচ্ছে তারা এক না। এখানে হচ্ছে 2টা অ্যাসিড গ্রুপ রয়েছে। ফসফরাস অ্যাসিডে 2টা অ্যাসিড গ্রুপ এবং হাইপোফসফরাস অ্যাসিডে কিন্তু একটা অ্যাসিড গ্রুপ রয়েছে। তো এই পর্যন্তই বেনজিন ডায়াজোনিয়াম সল্টতে আমরা বেনজিন তৈরি করেছি।